সুইস ন্যাশনাল ব্যাংকের 2016 সালের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ গত এক বছরে 20% বেড়েছে। এক বছরে জমার পরিমাণ প্রায় 1000 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 5500 কোটি টাকার বেশি। এর আগে মে মাসে আরেক আন্তর্জাতিক রিপোর্টে বাংলাদেশ থেকে 2005 থেকে 2014 পর্যন্ত 70,000 কোটি টাকা পাচারের খবর এসেছিল। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ থেকে যাওয়া অর্থের পরিমাণ প্রথম 10 কোটি সুইস ফ্রাঁ ছাড়ায় বিএনপি জামায়াত জোট সরকারের শেষ বছর 2006 সালে। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম বছর 2007 সালেই জমা অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়। আর আওয়ামী লীগ সরকারের সময়ে 2012 সাল থেকে এই জমার পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। বিএনপি প্রধান খালেদা জিয়া বলেছেন, গরিব দেশ বাংলাদেশ থেকে কারা সুইস ব্যাংকে টাকা জমা করছে তাদের নাম জানা দরকার। সরকারি দলের লোকেরাই উন্নয়নের নামে টাকা বানিয়ে সুইস ব্যাংকে জমা করছেন বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের তরফে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অর্থ পাচার করে না, আর এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। কিন্তু বছর বছর অর্থ পাচার বারবার খবর আসবার পরেও সরকার কোনো তথ্য সংগ্রহের উদ্যোগ বা কাউকে চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছে না কেন? অর্থমন্ত্রী নিজেই বলছেন, বাংলাদেশে কালো টাকার অর্থনীতি ফরমাল অর্থনীতির সমান হয়েছে। আর বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, ব্যাংকগুলো থেকে যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে সেগুলোই যাচ্ছে বিদেশে। তাহলে সরকারের দায় এড়ায় কিভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি। স্বাগত আপনাদের তিনজনকে। বি.এম. মোজাম্মেল হক এমপি, আপনাকে দিয়েই শুরু করি। কিছুদিন ধরেই অর্থ পাচার নিয়ে বারবার আপনারা আর্থিক দুর্নীতির বিভিন্ন প্রসঙ্গে বারবার আপনারা বিএনপির নানা রকম বাক্যবাণের শিকার হচ্ছেন। আপনাদের সাধারণ সম্পাদক বলছিলেন যে ক্ষমতা গেলে সকলকে বিদেশে পালাতে হবে, তখন থেকে যা শুরু হয়েছে। এরপর মে মাসে রিপোর্ট এলো জিএফআই এর, আপনার মনে থাকবে সংসদেও আলাপ হয়েছে তাই নিয়ে, যে 70,000 কোটি টাকা পাচার হয়েছে। তখনও বিএনপির তরফে বারবারই বলা হচ্ছিল যে আপনারা উন্নয়ন করছেন, ক্ষমতায় আছেন, লুটপাট করছেন এবং সেই টাকা সুইস ব্যাংকে পাঠাচ্ছেন। আপনার কি ধারণা, কারা টাকা পাঠায় সুইস ব্যাংকে বা বিদেশের ব্যাংকগুলোতে? শুধু সুইস ব্যাংকে তো নয়, 70,000 কোটি টাকা আছে 2014 সাল পর্যন্তই বাংলাদেশের। ধন্যবাদ নমনীতা চৌধুরী, আপনার মাধ্যমে ডিবিসি দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। বিদেশি ব্যাংকের অর্থ পাচার হচ্ছে, এটি নতুন কোনো ঘটনা নয়। এটি আপনি রিপোর্টে বলেছেন যে 2005 সাল থেকে 70,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়টা থেকে শুরু করে তখন এটা আরো ডাবল হয়েছিল। এখন গত কয়েক বছর ধরে বিদেশে অর্থ পাচার হচ্ছে এবং এরা কারা পাচার করছে এটি যেমনি আপনি জানেন না, সেটা আমারও জানার কথা নয়। তবে পত্রপত্রিকার যে বিভিন্ন রিপোর্টিং থেকে যেটি জানা গেছে, গতকালকেও পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন একটি নিউজ ছেপেছে যে 5,000 কোটি টাকা পাচার করেছে। এর মধ্যে কিন্তু তারা যেটা চিহ্নিত করেছে যে আমাদের দেশের যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত তারা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, হয়তো কিছু রাজনীতিবিদও আছেন। এটি তবে এটার পরিমাণ ব্যবসায়ী এবং আপনার সরকারি কর্মকর্তাদেরকেই বেশি টার্গেট করা হয়েছে। এবং আমার ধারণা যে রাজনীতিবিদদের বিদেশে ব্যাংকে টাকা জমা আছে এটি কিন্তু খুব কম, যেটি আমরা জেনেছি বিভিন্ন সময়ে, যে রাজনীতিবিদরা সকল তীরেই তো রাজনীতিকে ঘিরেই সব কিছুর আবর্তিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে সব কিছু। তারপরেও রাজনীতির বিদদের উপরেই সবচেয়ে বেশি তীরটা নিক্ষেপ করা হয়, যে রাজনীতিবিদরাই যেমনিভাবে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের পরিবর্তন, উন্নয়ন, অগ্রগতি সেগুলোতে রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়ে থাকে এবং সেই সাথে রাজনীতিবিদরা দিক নির্দেশনা দেয়, নীতি নির্ধারণ করেন এবং দেন, যেটা নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী, যেমন আমরা 4,262,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছি। এটি আমি আমাকে একটু শেষ করতে দিতে হবে, করেছি। এটি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে এই টাকাটাকে
বিভিন্ন ইস্যুর উপরে তাদের হিসাব অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব, মন্ত্রী থাকেন এবং সচিবরা থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা এটা বাস্তবায়ন করেন তারা কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট থাকেন এবং এর সাথে ব্যবসায়ীরা ইনভলভ থাকেন। ব্যবসায়ীরা কিন্তু, রাজনৈতিক কর্মীরা কিন্তু এটার সাথে ইনভলভ থাকে না। রাজনৈতিক কর্মীদের কিছু বদনাম আছে যে আছে, থাকে না। তারপরেও যে এইভাবে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে, যেটি আমাদের আমি বলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগ অর্থ পাচার করে না, এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, গলায় বলতে পারি, এবং রাজনীতির সাথে এটার কোনো সম্পর্ক নেই, ব্যবসায়ীরা করে। তবে একটা জিনিস আপনারা আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই, আমাদের দেশে কিন্তু রাজনীতিবিদদের অর্থ পাচারের বিষয়টি 2001 সাল থেকে 2006 সালের 25শে অক্টোবর পর্যন্ত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোট রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যেটি আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারি কার্যালয়, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রালাল আরেকটি কার্যালয় ছিল হাওয়া ভবন, সেই হাওয়া ভবন থেকে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা অনেকটা নিয়ন্ত্রণ করা হতো এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করতে যেয়ে হাওয়া ভবনের যারা কর্মকর্তা ছিলেন জনাব তারেক রহমান এবং তার ভাই এবং তার কিছু বন্ধুবান্ধব, এরা বিদেশে অর্থ পাচার করেছে এবং সেটি কিন্তু সুনির্দিষ্ট হয়েছে। সেটা কিছু অর্থ বিদেশ থেকে ফেরত এসেছে, যেমন আপনার সিঙ্গাপুর থেকে, এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলমান আছে অর্থ পাচারের। এটি এর বাইরে রাজনীতিবিদদের বিরুদ্ধে ঢালাও বললে হবে না তো, কারো বিরুদ্ধে কোনো আপনাকে আমি রাজনীতিবিদদের বিরুদ্ধে ঢালাও বলি, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্নটি করতে পারি, আপনি আমাকে শুরুতেই বলেছেন যে আপনি যেমন জানেন না আমিও জানি না কারা অর্থ পাচার করছে, এটা যথাযথ উত্তর বলে আপনি মনে করেন কিনা? কারণ আপনারা সরকারে আছেন, আপনাদের তো জানতেই হবে, এবং আপনি যদি নাই জানেন বা আপনার সরকার যদি নাই জানে, তাহলে সাধারণ সম্পাদক বা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বলছেন আওয়ামী লীগের কেউ অর্থ পাচার করে না, ক্ষমতা বদলে গেলে হয়তো আমরা জানবো যে আওয়ামী লীগেরও কেউ কেউ করে। এটি আপনি যদি বলেন কিন্তু এখানে আমি তো একটা পত্রিকার রিপোর্টকে ভিত্তি করে কথা বলেছি এবং কিছু কিছু রাজনীতিবিদ আছে, অধিকাংশ ব্যবসায়ী এবং আমলা, বিশেষভাবে আমলারা যারা করছে তাদের এটার সাথে দায়িত্ব কার? নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো দেখভাল করার দায়িত্ব তো সরকারের। কালকেও প্রধানমন্ত্রী কিন্তু সচিবদের সাথে বৈঠকে কথা বলেছেন, বেতন বেড়েছে, আপনাদের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, আর অনেক কথাই বলেছেন, এটা আপনি জানেন, আমিও জানিছি, পত্রপত্রিকায় পড়েছি, জেনেছি। কিন্তু বিষয়টি হলো আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থ পাচারের যে বিষয়টি অদ্যাবধি পর্যন্ত আমরা যেটা অবহিত হয়েছি, সেটি তারেক রহমান, আরাফাত রহমান কোকো এরা পাচার করেছে, এটা সুনির্দিষ্ট প্রমাণ আছে। আমি জানতাম যে আপনার বারবার সেখানে যেতে ইচ্ছে করবে, কিন্তু আমি আপনার কাছেও ফিরবো এই প্রসঙ্গ নিয়ে, যে মানে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য পার্থক্যটা কি? যদি 2012 সাল থেকে আমার কাছে হিসাব আছে ক্রমাগতভাবে আসলে বাড়ছে বিদেশে অর্থ পাচারের পরিমাণ, আপনাদের ক্ষমতা থাকার সময়ই আপনাকে এর উত্তর দিতে হবে, সেটা নিশ্চয়ই আপনি মানে জানতেনই যে বারবারই তারেক রহমান, আরাফাত রহমানের কথা আসে, কিন্তু এই অর্থ পাচার এখন কারা করছেন? আওয়ামী লীগ বলছে যে তারা করে না এবং রাজনীতিবিদরা জড়িত নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আপনার এই আলোচনায় আসার আগে আমি একটু সময় আপনার কাছ থেকে নিতে চাই। সকালে ঘুম থেকে উঠেই গা ছমছম করা আতঙ্কিত একটি সংবাদ টেলিভিশনের স্ক্রলে দেখে সারা দিন অপেক্ষা করেছি যে এই মুহূর্তেই বুঝি একটা শুভ সংবাদ আসবে, কিন্তু এখন পর্যন্ত আমি সেই শুভ সংবাদটি দেখে বা শুনে আসতে পারিনি। বাংলাদেশের প্রখ্যাত লেখক, গবেষক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজারকে কে বা কারা ধরে নিয়ে গেছে। এটা অবশ্যই আমাদের সকলের জন্য একটা আতঙ্কের খবর। এই যে নিরাপত্তাহীনতা আমরা সকলে আছি, এটা কিন্তু শুধু ফরহাদ মাজার না, আজকে আমরা সকলেই বোধহয় এটা নিয়ে চিন্তিত। পুলিশের র্যাবের টিম কাজ করছে, অভিযান চালাচ্ছে।
আশা করি যে তাদের দক্ষতায় ফরহাদ মাজার ফিরে আসবে, আমাদের আতঙ্কের অবসান হবে, এটা আশা করছি। এখন আপনার যে কথাটা, এই যে 5,600 কোটি টাকা সুইস ব্যাংকে জমা আছে, আপনি বলেছেন যে বিএনপি জোট সরকারের আমল থেকে শুরু হয়েছে, তো আমি আপনার মুখে আবার শুনতে চাই। বিএনপি জোট সরকারের আমলে 10 কোটি সুইস ফ্রা ছাড়িয়ে গেছিল, কিন্তু তারও আগে থেকেই চলছে মানে টাকা জমা দেওয়া, তারও আগে থেকে চলছে 10 কোটি সুইস ফ্রা বিএনপির আমলে এবং তার আগে থেকে। তার মানে 1 থেকে 6 না, 96 থেকে 2000 মানে এই সরকারের আমল থেকেই শুরু হয়েছে 10 কোটি, বা তারও আগে শুরু হয়েছে। এখন 10 কোটি সুইস ফ্রা আর 5,600 কোটি টাকা, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আজকে এই যে টাকা 66 কোটি 19 লাখ সুইস ফ্রা, হ্যাঁ 66 কোটি 19 লাখ, আপনি যদি শুধু এই 66 কোটি 19 লাখ সুইস ফ্রার কথাই বলেন যে পাচার হয়েছে, আমি বলবো যে এটা পর্যাপ্ত তথ্য আপনি বলেননি। আপনি শুধু সুইস ব্যাংকের কথা বলেছেন। আপনি বলেন যে গত 10.5 বছরে কত কোটি টাকা কানাডায় পাচার হয়েছে, সিঙ্গাপুরে পাচার হয়েছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং কানাডায় সেকেন্ড হোমে পাচার হয়েছে, অস্ট্রেলিয়ায় পাচার হয়েছে, এগুলো খুঁজে বের করবার দায়িত্ব কার? কথা বললেই শুধু তারেক রহমানের কথা বলেন। তারেক রহমান যে একটি টাকাও এখন পর্যন্ত পাচার করেন নাই এবং একটি টাকাও দুর্নীতির সাথে সম্পৃক্ত না, সেটা তো প্রমাণিত। তারেক রহমানের কোনো অ্যাকাউন্টে একটি টাকা পাওয়া যায়নি। গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে যে টাকা পাওয়া গেছে, যেটা উনিও বললেন যে বাংলাদেশে নিয়ে এসছে, আপনারা বোধহয় রায়ের পূর্ণাঙ্গ কপি পড়েননি, সেই রায়ের কপিতেই আছে যে ওই যে 20 কোটি টাকা গিয়াসউদ্দিন আল মামুনের, ওটা ব্যবসায়িক টাকা, ওটা কোনো দুর্নীতির টাকা না, এবং ওটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিন্তু কোনো আপত্তি নেই। অথচ ওই টাকা কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, ওই টাকা বাংলাদেশ থেকে যায়ওনি, ওটা অন্য দেশ থেকে তার ব্যবসার টাকা ওখানে জমা হয়েছে, ওই টাকার সাথে তারেক রহমানের সম্পর্কও নেই। তারেক রহমানকে ওই ঘুরিয়ে পেঁচিয়ে তাকে বিতর্কিত করবার জন্যই তার নাম কিন্তু আরাফাত রহমান কুকুরটা অবশ্য প্রমাণিত হয়েছে। আরাফাত রহমান কুকুরটাও প্রমাণিত হয়নি। আরাফাত রহমান কুকুর সিঙ্গাপুরের যে অ্যাকাউন্ট, সেখানে একাধিক লোকের অ্যাকাউন্ট আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে বলেছেন যে আমি শুধু আরাফাত রহমান কুকুর নামটি বলতে পারবো, আরো যাদের নাম আছে ও নাম উচ্চারণ করা আমার মানা। আমি নিজে তার বক্তব্য শুনেছি। তার মানে আরাফাত রহমান কুকুরও আছে, অন্যদেরও আছে যাদেরটা উচ্চারণ করা মানা। তার মানে আরাফাত রহমান কুকুর নামটা কে ওই অ্যাকাউন্টে দিল, এই তদন্ত এক সময় কিন্তু বের হবে। এক সময় তদন্তে বের হবে যে আরাফাত রহমান কুকু ওই অ্যাকাউন্টের সাথে আদৌ সংশ্লিষ্ট ছিলেন না। যারা ছিলেন তারা তার নামটি দিয়েছেন, তাদের নাম বলতে মানা, মানে ভাসুরের নাম বলতে মানা। যাই হোক, আমি যেটা বলবো যে এখন পর্যন্ত যে 5,600 কোটি না, সারা বিশ্বে যে 70,000 কোটির কথা বললেন, তার চেয়ে অনেক বেশি টাকা, ওই যে বললেন যে দৃশ্যমান অদৃশ্যমান, এই যে টাকাটা 70,000 বললেন, এটা হয়তো ব্যাংকের মাধ্যমে। আজকে আমি পত্রিকায় পড়লাম যে অনেক টাকা, এর চেয়ে অনেক বেশি টাকা হুন্ডির মাধ্যমেও পাচার হচ্ছে। তার তো কোনো অঙ্ক আমরা জানি না, আপনি না, আমি না, পত্রিকাগুলো না। এই টাকা কিভাবে যাচ্ছে, এর দায় সরকারের। সরকার এই দায় এড়াতে পারেন না। এখন সরকারের সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যত কথাই বলেন, আসলে ঘুরে ফিরে তীরটা তার দলের দিকেই যাবে, সরকারের দিকেই যাবে, যেহেতু সরকার আওয়ামী লীগের। এবং উনি একটি হাস্যকর কথা বলেছেন, বললেন বিএনপি এই টাকা পাচার করেছে বা বিএনপির অভ্যেস। বিএনপি গত 10.5 বছর বিরোধী দল, বিএনপির নেতাকর্মীরা নিঃস্ব হওয়ার পথে, বিএনপির প্রচুর নেতাকর্মী রাস্তাঘাটে ফেরি করে পর্যন্ত বেড়ায়, বিএনপি কোত্থেকে টাকাটা পাচার করবে? এটা একেবারে পুরো জাতির কাছেই এই বক্তব্যটা হাস্যকর। আমি বলবো যে সরকার নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে কিন্তু জাতিকে বিভ্রান্ত করতে পারবে না। অনেক সচেতন বাংলাদেশের মানুষ, অতএব সরকারের এই দায়কে মাথায় নিয়েই তাদের এটাকে খুঁজে বের করে জনসম্মুখে প্রকাশ করা উচিত। নুরুল ইসলাম ওমর এমপি, এরকম মানে ব্যাপারটা কি এরকম যে ক্ষমতায়, মানে ক্ষমতায় যারা আছেন
তাদের এক রকমের প্রশ্রয় আশ্রয় ছাড়া কি আসলে অর্থ পাচার সম্ভব? তাদের কি আসলে দেখে রাখার কথা? মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ নবনীতা, আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এটাতেই আমি যেতে চাচ্ছি। সেটা হলো যে এই মানি লন্ডারিং এইটা একটা ক্রনিক ডিজিজ। এটা ডায়াবেটিক্সের মতো বলতে পারেন, যে একটা মানুষের যখন ডায়াবেটিক্স হয় তখন বলা হয় যে এটা সমস্ত রোগের গ্যারেজ। এই মানি লন্ডারিংটা হলো সমস্ত অপরাধের গ্যারেজ। এখানে যারা বৈধ অবৈধ দুই আয়টাই, যারা বৈধ আয় করছে সরকারকে কর ফাঁকি দেওয়ার জন্য মানি লন্ডারিং করছে, যারা অবৈধ আয় করছে তারা হলো এই আয়টা শো করতে পারছে না, যার কারণে এটা মানি লন্ডারিং করতেছে। এবং কারা করছে এইটা? রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসা আছে। আমলা এবং ব্যবসায়ীদেরও তো বাংলাদেশে প্রভাবশালী যারা, তাদের তো আসলে রাজনীতির সঙ্গে ক্ষমতার সঙ্গে খুব ঘনিষ্ঠ এখানে সম্পর্ক। আরেকটা জিনিস আছে, বিদেশিরাও। একটা সমীক্ষায় দেখা গেছে যে আমাদের দেশে বৈধভাবে 16,000 বিদেশি আছে, আর অবৈধভাবে 12 লক্ষর মতো বিদেশি আছে। এরা বিভিন্ন বৈধ অবৈধ আয় যেগুলো সেগুলো অর্জন করছে, দেশের বাইরে পাঠিয়ে না না, কিন্তু বিদেশিদের পাঠানো টাকাটা এখানে 90 লক্ষ মানুষ আছে বিদেশি সমীক্ষা পাওয়া গেছে যে যারা বৈধ প্রবাসীদের কথা বলছেন নাকি আমাদের দেশে? আমাদের বাংলাদেশে থাকা বিদেশিদের টাকার হিসাব এখানে করতে আসবে? মানে হুন্ডির পথে যেগুলো যাচ্ছে সেগুলোর হিসাব তো না, এখানে না। এখন যারা অবৈধভাবে আছে তাদের টাকাটা তো বৈধভাবে পাঠাতে পারবে না কখনোই, তার দেশে কখনোই পারবে না, তাকেও অবৈধভাবে পাঠাতে হবে। এখানে শুধুমাত্র আসলে বাংলাদেশিদের টাকায়, কিছু প্রবাসী বাংলাদেশিও হয়তো এখানে ঢুকে থাকতে পারেন বলে অনেক বিশেষজ্ঞ বলেন, ঠিক আছে, কিন্তু এখানে বিদেশিদের থাকবার সম্ভাবনা নাই। এখানে যে ঘটনাটা সেটা হলো যে আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপি তীর মারছে আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ তীর মারছে বিএনপির দিকে, কিন্তু এখানে খালি বিএনপি আওয়ামী লীগের মধ্যে তো বিষয়টা জড়িত না। এবং এখানে এই যে আজম ভাই বলেছে এটা খুঁজে বের করার দায়িত্ব কার? এটা খুঁজে বের করার দায়িত্ব সব সরকারের। আমি এখানেই একটা বিরতিতে যাব, আমি ফিরে এসে জানতে চাইবো যে সংসদেও বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা কি? আপনি বিরোধী দলের হুইপ হিসেবে আছেন, যে মানে সময় দিবে আমাকে তো সময় দেন না। আমি বিরোধী থেকে ফিরেই আপনার কাছে আসবো। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। নুরুল ইসলাম ওমর এমপি, আপনি যদি শেষ করেন আপনার কথাটা, আমি আপনার কাছে জানতে চাইবো। আপনি বলছেন এই ঘটনা মানে অর্থ পাচার থামানো এবং কারা করছে বের করার দায়, সব দায়ী সরকারের, কিন্তু সংসদে আপনারা এই বিষয়ে কোনো চাপ সৃষ্টি করছেন কিনা? আপনাদের উদ্বিগ্ন করে না সংসদের প্রধান বিরোধী দল হিসেবে এই ঘটনা? শোনেন, এখন বিষয়টা হলো যে আমরা সংসদে এখন আমাদের বিরোধী যারা আছে, অ্যাকচুয়ালি আগে সরকারের বিরোধী একটা দল থাকতো, কিন্তু এখন সরকারের বিরোধীর পরে বিরোধী দলেরও একটা বিরোধী দল, যেটা আমরা বিরোধী দল, আমাদেরও বিরোধী দল আছে। কে কোথায়? এই ধরেন বিএনপি, জামাত, যারা সংসদের বাইরে, সংসদের বাইরে, আর সংসদের ভেতরে কোনো বিরোধী দল নাই। আচ্ছা, হ্যাঁ। তো এখন হলো যে এই বিরোধী দল সবসময় আমাদেরকে বলতেছে যে আমরা মানে একটা দুর্বল বিরোধী দল, আমরা মানে গৃহপালিত বিরোধী দল, ঘর জামাই বিরোধী দল, বিভিন্ন ভাষা বলছে। কিন্তু আমরা যে বিরোধী দল, আমরা যেটা কাজ করছি আপনি দেখেন, আমি বাজেট মিটিংয়ে এবার বলেছি যে এই বাজেট নিয়ে বাংলাদেশে পার্লামেন্টে যারাই বিরোধী দল ছিল তারা কি রাজনীতিটা করেছে, যে অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করার 5 মিনিট পরেই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় ব্যানার নিয়ে নেমে যেত যে এই বাজেট মানি না, এটা গরিব মারার বাজেট, এই সরকার ক্ষমতা ছাড়ো। আমরা কিন্তু এইটা বন্ধ করেছি। আমরা বলেছি যে বাজেট এটা একটা প্রস্তাবিত, এটা পেশ করেছে, এটা বাজেট নিয়ে আমরা স্টাডি করব, এই বাজেটের মধ্যে খারাপ কি সাইডগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সংসদে বাজেট বিতর্কেও জাতীয় পার্টির তরফ থেকে ব্যাংক কেলেঙ্কারির কথা, অর্থ পাচারের কথা এসেছে, কিন্তু মানে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমরা বলছি। এখন ব্যাপারটা হলো যে সরকার, সব সরকারের চরিত্র আমাদের দেশে একরকম,
যে আমরা পার্লামেন্টে 40 জন সদস্য আছি, আমরা বিরুদ্ধে কথা বলছি, আলোচনা করছি, আমরা জানি যে আমাদের কথা তারা নাও মানতে পারে বা আমাদের কথার উপরে কোনো বিল পাস হবে না, তাদের সংখ্যাগরিষ্ঠ আছে, তারা করে নিয়ে যেতে পারে। কিন্তু বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব মানুষ জানতে চায় যে আমাদের পক্ষে বিরোধী দল কথা বলছে কিনা। তা আমরা কথা বলছি, এই বাজেটও আমরা আমি বুঝতে পেরেছি যে আপনারা বলছেন। বিএম মোজাম্মেল হক, আপনার কাছে অনেক প্রশ্ন দর্শকদের। রিপন খান বলছেন সেই তালিকা প্রকাশ করা হোক। জামিল আক্তার তিমন বলছেন রাজনীতিবিদরা কোনো কিছুই করে নাই, সব টাকা কি তাহলে জনগণ খেয়েছে, আমরা কি অন্ধ? রাসেল খন্দকার বলছেন উই নিড স্পেসিফিক কালপ্রিট নেম, যারা ক্ষমতায় তাদেরই টাকা, আরিফ খান বলছেন। আর আরএন রাজু বলছেন যে তাহলে কি তারেক রহমানেরটা দেখেই আপনারা টাকা পাচার করা শিখেছেন নাকি তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? হিসেব বলে, আমি নাম উল্লেখ না, হিসেব বলে 2012 সাল থেকে ক্রমাগত বাড়ছে বিদেশে টাকা পাচারের পরিমাণ সুইস ব্যাংকে। আপনি লক্ষ্য করেন যে রাজনীতির সাথে কিন্তু অর্থ পাচারের কোনো সম্পর্ক আছে, এটি যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, হ্যাঁ আমিও এটাকে মনে করি। এখানে আপনি লক্ষ্য করবেন যে কিছু রাজনীতিবিদ আছে যারা ব্যবসার সাথে জড়িত আছেন, আর অধিকাংশ রাজনীতিবিদ এখনো আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত নাই। কারো কিছু পেশা আছে, কেউ আইনজীবী আছেন, কেউ ডাক্তার আছেন, কেউ সোশ্যাল ওয়ার্ক এটাই করেন। কিন্তু রাজনীতির সাথে যারা ব্যবসায়ী, ব্যবসার সাথে জড়িত, যেমন আমরা পত্রপত্রিকায় ইতিমধ্যে দেখেছি মুসা বিন শামসের। না নিশ্চয়ই, কিন্তু আপনি মূল দায়টা এড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক সরকারকেই তো খুঁজে বের করতে হবে যে কোন সে আমলা, কোন সে ব্যবসায়ী। ডেফিনেটলি, কিন্তু এটি তো শুধু 2009 সাল থেকে শুরু হয়নি, এটি শুরু হয়েছে কিন্তু আরো পিছন থেকে। এটি শুধু আওয়ামী লীগের ঘাড়ে আপনি চাপাই দিবেন যে আওয়ামী লীগ বের করছে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিন্তু এই কথাও বলেছেন, খুঁজে বের করা হবে কারা এই অর্থ পাচারের সাথে জড়িত। যে এই কথা উঠলেই আপনারা তারেক রহমান, আরাফাত রহমানের কথা বলবেন, কারণ তা তো চলছেই। তারেক রহমান, আরাফাত রহমান বিএনপির আমল না জাতীয় পার্টির আমল, কি আসে যায়? আপনি তো আমাকে বলতে দিতে হবে ভাই। কথাটা হলো যে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আপনি দেখেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে এটি খতিয়ে দেখা হচ্ছে কারা এটার সাথে জড়িত। এটি সেই সুইস ব্যাংকের কাছে তালিকা চাইতে হবে বা আরো কোথায় কোথায় গিয়েছে সেটা তালিকা চাইতে হবে, তালিকা প্রকাশ করা হবে। এটি কিন্তু স্পষ্ট করে বলেছেন খুঁজে দেখা হবে। হ্যাঁ, খুঁজে দেখা হবে, তালিকা প্রকাশ করা হবে বলেন। ডেফিনেটলি খুঁজে দেখা হলে তো তালিকা প্রকাশ অবশ্যই হবে কারা এটার সাথে জড়িত। কিন্তু অদ্যাবধি পর্যন্ত আপনি যদি দেখেন যে মুসা বিন শামসের, উনি নিজেও বলেছেন ওনার বিলিয়ন বিলিয়ন টাকা সুইস ব্যাংকে আছেন। উনি ব্যবসায়ী, উনি ড্যাটকো মালিক। উনি প্রথমে ম্যানপাওয়ার ব্যবসার সাথে জড়িত ছিলেন, পরে অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। তার সেই বিদেশে উপার্জিত অর্থটি সুইস ব্যাংকে রেখেছেন। এমন আমাদের দেশে অনেক প্রবাসী ব্যবসায়ী আছেন যারা বিদেশের ব্যাংকে টাকা রাখেন, কিন্তু বাঙালি প্রবাসী। আবার আমাদের দেশের যারা ব্যবসা করেন, বড় বড় ব্যবসা করেন, তাদের বিদেশের সাথেও কিন্তু ব্যবসা আছে। তাদের ওখানে যে উপার্জিত অর্থটি বাংলাদেশে ট্রান্সফার না করে ওখানে বিদেশি ব্যাংকও জমা রাখতে পারেন, সেভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। কিন্তু এখন সব টাকাই যে পাচার করা হয়েছে এমনটি এখনই স্পষ্ট করে কিন্তু বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত তদন্ত এটা বেরিয়ে না আসবে। এটি যেহেতু পত্রপত্রিকায় নিউজ হয়েছে এবং এটি সকল সরকারেরই দায়িত্ব। শুধু যেটি বলেছেন সকল সরকারের দায়িত্ব। আপনারা এখন আওয়ামী লীগকে যে কলঙ্ক দিতে চাইছেন লোকে, তাতে আপনাদের উপর মানে এর প্রতিক্রিয়া আপনাদের উপর ভরসা পাবে কোথা থেকে? কারণ আপনাদের সময়ও তো আপনারা তালিকাও প্রকাশ করেননি, কোনো উদ্যোগও নেননি কারা পাচার করছে সেটি বের করবার, মানে শুধু আপনারা নন, কোনো সরকারই করেনি। আমি যদি 90-এর পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি সরকারের কথাই বলি। শুনুন, এই যে আমাদের উপরে বা তারেক রহমান, আরাফাত রহমান কোকুর উপরে যতই তীর ছুড়ুন, আপনি ঢাকা শহরে বা বাংলাদেশের প্রধান প্রধান শহরে বা গ্রামে সার্ভে করে দেখুন, সবাই বলবে যে এটা একটা মানে অযথাই একটা কথার কথা, বিএনপির উপরে দোষ চাপানোর কথা। ওই সময়ে আপনি বলেছেন যে ওই 2006 পর্যন্ত 10 কোটি ফ্রাঙ্ক, কতদিন আগে থেকে তার কিন্তু
তথ্য আপনিও দিতে পারেননি, হতে পারে যে 82 থেকে শুরু হয়েছে। তার মানে সুইস ব্যাংকে, মানে তারেক রহমান আরাফাত রহমানের তো অন্য দেশে, সেই দায়টুকু বিএনপি নিতে পারে। কিন্তু এখন তো 70,000 কোটি টাকা না, 1,70,000 কোটি টাকাও হতে পারে সবকিছু মিলিয়ে, অর্থাৎ সুইস ব্যাংক বা অন্য কিছু মিলিয়ে। এর দায় কে নেবে? এখন বিষয়টা হলো যে আমি 2001 থেকে 6 খারাপ করেছিলাম, আমার শাসন ব্যবস্থা খারাপ ছিল, সেজন্যই তো আপনারা এসছেন। আপনারা যদি আরো খারাপ করেন, আমার আমলে 2 কোটি ছিল, এখন যদি 200 কোটি হয়, এই দায় কে নেবে? এবং এখন তো মানুষ আরো বেশি সচেতন, আপনাদের কাছ থেকে তো স্বচ্ছতা আশা করে, আপনারা তো এখন সুশাসন দেবেন, তাই না? এখন এর দায়টা সরকারকে নিতেই হবে, সরকার যতই বিএনপির উপরে দোষ চাপাতে চাক। এখন এই যে সুইস ব্যাংক সহ সারা বিশ্বে যে পাচার হচ্ছে, এ নিয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি। উনি বললেন, আপনার মনে হয় কেন নেয় না ব্যবস্থা? মানে আপনাদের সরকারই নেয়নি কেন? মানে সরকারগুলো ব্যবস্থা নেয় না কেন? আপনার কি শুনেন, আমাদের সরকার ব্যবস্থা নেয়নি, আমি এটা বলবো, আমি দায় স্বীকার করেই বলবো যে যদি 2 কোটি 3 কোটি ফ্রাউ হতে পারে, ওই ছোট অ্যামাউন্টের উপরও আমি দায় স্বীকার করে বলবো যে সেই পর্যায় পর্যন্ত কিন্তু এই এখনকার পর্যায়টা আসে নাই। এখনকার পর্যায়ে তখনও কিন্তু সরকারের নখদর্পণে এই জিনিসগুলো এখনকার মতো ছিল না, কাজেই হয়তো বা সরকার তখন নিতে পারেনি। কিন্তু তারপরে কেটে গেছে কিন্তু 10.5 বছর, এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন সরকারের মেকানিজম, বিভিন্ন মেকানিজমে কিন্তু সরকার স্বচ্ছতা নিয়ে কাজ করবার মতো অবস্থা সরকারের আছে যদি সরকার চায়, কিন্তু সেই স্বচ্ছতা কিন্তু সরকারের ভেতরে দেখা যায় না। যেমন উনি একটি কথা বললেন, কি কিছু রাজনীতিবিদ আছে যারা ব্যবসার সাথে জড়িত। বেশ কিছুদিন আগে পার্লামেন্টেই মহামান্য রাষ্ট্রপতি বক্তৃতার সময় বলেছেন যে এখন রাজনীতিকরা সংসদে নেই, প্রায় 70 ভাগই ব্যবসায়ীরা সংসদে চলে এসেছেন। তাহলে কিছু না, 70 ভাগই ব্যবসায়ীরা সংসদে, তার মানে কি যারা সংসদে 70 ভাগ, তাহলে এই পাচারের সাথে যদি ব্যবসায়ীরা থাকে, তাহলে কান টানলে মাথা আসে, সংসদে যারা আসে তাদের নামটাও চলে আসে। অতএব যেভাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বলেন না কেন, সরকার এই দায় এড়াতে পারে না। আজকে দুর্নীতি যে সর্বগ্রাসী, সেই দুর্নীতির টাকা যে অস্ট্রেলিয়া বা সুইস ব্যাংকে বা কানাডায় বা মালয়েশিয়ায় পাচার হয়নি বা সিঙ্গাপুরে পাচার হয়নি, এটা কিন্তু সরকার গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কারণ সর্বগ্রাসী দুর্নীতির কবলে আমরা পড়েছি। মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন যে দুর্নীতি এখন আর নদী আর পুকুরে নেই, সাগর চুরি শুরু হয়ে গেছে দুর্নীতির। তো কাজেই এই অবস্থায় সরকার নিজেকে, একটু শেষ করি, সরকার নিজেকে রাগঢাক না করে খোলামেলা বলতে পারে যে দায় আমার, আমি দেখছি। সরকার শুধু অন্যের উপরে দোষ চাপিয়ে দিলে মানুষটা মানবে না, মানুষটা গ্রহণ করবে না। মানুষ অনেক বেশি সচেতন। কানাডার বেগমপাড়ার কথা বারবারই অ্যাডভোকেট আহমেদ আজম খান তুলছেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে বি এম মোজাম্মেল হক এই কথা গত কয়েক মাস আগে বারবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছিলেন যে কানাডায় বেগমপাড়া গড়ে উঠেছে আর মালয়েশিয়ায় মানে বাড়ি আছে, মার্কেট আছে, দোকান আছে, এমন বাঙালির সংখ্যাও, বাংলাদেশির সংখ্যাও প্রচুর। সেটিকে বাংলাদেশি, সেটিকে সব আওয়ামী লীগের, এটা কি বলেছেন? না না না, আমি আমার উনি যেভাবে কথাটা বললেন, কথাটা বললেন সরকারের দায় শুধু আওয়ামী লীগের সরকারের দায় না, এটা বিএনপির সরকার শুরু করেছিল। বিএনপির সরকার শুরু করেছিল ক্ষমতার পাদপৃষ্ঠে থেকে, তারা যেভাবে লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এটা কি আওয়ামী লীগের এরকম কোন দ্বিতীয় হাওয়া ভবন আওয়ামী লীগের সরকারের সময় কি করে উঠেছে কিনা আপনি বলেন? দ্বিতীয় হাওয়া ভবন তো গড়ে ওঠেনি। উনি যে জোরে চিৎকার করে বললেন সকল সরকারকে এই দায়িত্ব নিতে হবে। আমি একটা বিরতি পর্যায়ে অবশ্যই বি এম মোজাম্মেল হক, আমি আপনার কাছে জানতে চাইবো যে হাওয়া ভবন থাকুক না থাকুক, অর্থ পাচার যদি না কমে, দুর্নীতি যদি না কমে, তাহলে কোন ভবন থাকলো কোন ভবন থাকলো না, তাতে জনগণের কি, ভোটারদের কি? নবনীত তখন একটা হাওয়া ভবন ছিল, এখন শত শত হাওয়া ভবন, ব্যাপারটা গণতান্ত্রিক হয়ে উঠেছে। এখন হাওয়া ভবন হয়ে গেছে। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।
ফিরে এলাম রাজকাহনে। বিএম মোজাম্মেল হক এমপি, আমরা শেষও করব। আমাদের একজন দর্শক আরেন রাজু, তিনি প্রশ্ন করছেন যে সরকার প্রায় 2 মেয়াদ ধরে ক্ষমতায় আছে, মানি লন্ডারিং এর বিষয় খতিয়ে দেখার কথা এই শেষ সময়ে কেন বলছে? নির্বাচন আসছে বলে, ক্ষমতা শেষ হয়ে আসছে বলে? খতিয়ে দেখছি বললেই কি সব দায় শেষ হয়ে যায় কিনা, এটি হচ্ছে তার বক্তব্য। আর আমি যদি একটু যোগ করি, অনেক অর্থনীতিবিদ, আমি দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, তিনি বলছেন যে অনেকগুলো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেগুলো সব বিদেশে গেছে। হ্যাঁ, এটি তো গিয়েছি, এগুলি তো গিয়েছি। এটা তো অর্থমন্ত্রীও স্বীকার করেছেন, উনিও বারবার বলেছেন, অর্থমন্ত্রী স্বীকার করেছেন। সরকারের সদিচ্ছা এবং স্বচ্ছতা আছে বলেই কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে এগুলো বিদেশে পাচার হয়েছে, তাই না? হয়েছে, কিন্তু সেটি সরকারের যেটা দরকার, এটি সকল সরকারের, যখন যে সরকারই আসুক বা ছিল, তাদের সকল সরকারের দরকার যে এগুলোকে লাগাম টেনে ধরা, যাতে এগুলো হতে না পারে। এগুলি যদি লাগাম টেনে ধরা হতো, তাহলে এই অবস্থাটা আজকে সৃষ্টি হতো না। এটি কিন্তু বাস্তব সত্য কথা। আরেকটি বিষয় আমি যে কথাটি পূর্বে বলার চেষ্টা করেছি, আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে বিদেশের সাথে ব্যবসা করে। এই গ্লোবালাইজেশনের এবং ওপেন মার্কেট ইকোনমিতে অনেকে বিদেশের সাথে ব্যবসা করে, বিদেশে প্রফিট হয়, এখানে সে প্রফিটের টাকাটা এখানে আসে না, ওখানে ব্যাংকে জমা রাখলো। এটি কিন্তু অর্থ পাচার না, এটাকে দেখতে হবে। আগে সমস্ত বিষয়গুলোকে বা খুঁজে বের করে যাচাই বাছাই করতে হবে যে কিভাবে এই টাকাটা আসলো। সেই দায়িত্বটা কিন্তু 2009 সালে আরাফাত রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হয়েছিল। এফবিআই থেকে একটি তথ্যের ভিত্তিতে এই মামলা করেছিল আওয়ামী লীগ সরকার, মানে ক্ষমতায় আসার পরপরই, এবং সেই মামলার খুবই দ্রুত বিচার কাজ শেষ হয়। এরপর দুদক সিঙ্গাপুর থেকে প্রায় 21 কোটি টাকার মতো ফেরত আনে। মানে এই যে তৎপরতা, এই তৎপরতা শুধু সুনির্দিষ্টভাবে একজন ব্যক্তির বিষয় কেন? এরপর এত হাজার হাজার কোটি টাকার খবর পাওয়া গেল। একজন ব্যক্তির বিষয় হবে না, এটা সকলের বেলায় প্রযোজ্য হওয়া দরকার, এবং প্রযোজ্য হবে যেটি সরকারের পক্ষ থেকে আমাদের দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন, এটা খুঁজে বের করে তাদের তালিকা প্রকাশ করে, তাদেরকে যদি অন্যায়ভাবে কেউ অবৈধভাবে অর্থ পাচার করে থাকে, তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হবে এবং নেবে। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে কথা বললেন না যে এফবিআই এর একজন এজেন্টও এসেছিলেন, এফবিআই এর এজেন্টকে কে পাঠিয়েছিল? মার্কিন সরকার না এফবিআই কর্তৃপক্ষ? এটা আওয়ামী লীগ ওখান থেকে এফবিআই এজেন্ট, একজন সাবেক এজেন্টকে তারা হায়ার করে নিয়ে এসেছিলেন, এবং সেটা কতটুকু তিনি বলেছেন সেটা এক সময় প্রমাণ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কি বলেছেন তাও আপনাকে আমি বলেছি। এই পাচারের সাথে তার আরাফাত রহমান কুকুর কোনো সংশ্লিষ্টতা নাই, এটা প্রমাণ হবে। উনি কিন্তু কথায় কথায় আবুল মাল আব্দুল মুহিত বলেছেন না, আবুল মাল আব্দুল মুহিতের কথা আমি আগে বলেছি যে আরাফাত রহমান কুকুর অ্যাকাউন্টে, মানে তার নামে বিভিন্ন নামে কেন প্রচার করতে চাচ্ছেন? আমি তো টক শোতে, এটা তো রেকর্ড আছে। হ্যাঁ, রেকর্ড, আমি তো আমার এই কথাটা রেকর্ড আছে না? আপনি বললেন এফবিআই সরকার পাঠায় নাই, ভাড়া করে নিয়ে আসছে। এফবিআই ভাড়া করার স্টেটমেন্ট করেছেন, সে কংগ্রেসম্যান মামলা করেছে, এবং নবনীতা তো আমাকে সময় দিয়েছে, আপনাকে সময় দেবে, আপনি বলবেন। আমি আবার বলি যে এফবিআই এজেন্ট এসেছিলেন, তাকে মার্কিন সরকারও পাঠাননি, ওই এফবিআই অথরিটিও পাঠাননি, বাংলাদেশের সরকার বা আওয়ামী লীগ হায়ার করে এনেছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে। সেটা আপনাদের অভিযোগ, আমাদের অভিযোগ না, এটা সত্য। আর আবুল মাল আব্দুল মুহিতের যে কথাটা উনি বলেন, উনি বলেন না আরাফাত রহমান কুকুর কি কথা বলেছেন, যে ওই অ্যাকাউন্টটা আরাফাত রহমান কুকুর একার নামে না, আরো কয়েকজনের নামে, সেই নামগুলো বলা যাবে না, এটা তো পার্লামেন্টে বলেছেন, এটা তো রেকর্ড। এখন আমি যেটা বলবো যে এই কথা বলে উনি শুধু কথায় কথায় হাওয়া ভবন বলেন, হাওয়া ভবন কয় টাকা পাচার করেছে আর কয় টাকার দুর্নীতি এখন পর্যন্ত একটি টাকাও কিন্তু বের করতে পারেন নাই। শুধু রাজনৈতিকভাবে জিয়া পরিবারকে মানে ই করবার, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য এই কথাগুলো। এখন তো নানা জনে বলে যে ঘরে ঘরে হাওয়া ভবন হয়ে গেছে, এখন প্রত্যেকটা ঘরে ঘরে হাওয়া ভবন, অথচ বিএনপির সময় হাওয়া ভবন থেকে তারেক রহমান একটি পয়সাও যে পাচার করে নাই বা একটি পয়সার দুর্নীতি করে নাই, এখন পর্যন্ত কোনো কোর্টে সেটাও প্রমাণও হয় নাই, কেউ বলতেও পারবে না। কাজেই কিন্তু আবার প্রমাণ হলে তো আপনারা বলছেন যে সেগুলো সাজানো।
না না, সাজানো গুলো তো সাজানো বলতেই হবে, আপনাকে সাদাকে সাদা, কালোকে কালো তো বলতেই হবে। এটা তো এখন আরো দোষী সাব্যস্ত হলে একটা সময় আসবে যখন আরো অনেক কিছু বের হবে যেটা বলার সময় এখনো আসে নাই। এখন আমি যেটা বলবো যে সরকার বা সরকারের অর্থমন্ত্রী এই যে ব্যাংকের কথা বলছেন যে ব্যাংকগুলোর অবস্থা খুবই নাজুক, সেজন্য 2000 কোটি টাকা দিতে বাধ্য হয়েছি। কেন নাজুক? আপনি স্বীকার করলেই কি দায়টা মুক্ত হয়ে গেল? তার বিরুদ্ধে কি ব্যবস্থাটা নিয়েছেন? সরকারের 4টা ব্যাংক যে দেউলিয়া, এর মধ্যে 10,500 কোটি টাকা আপনি ভর্তুকি দিয়েছেন গত 4 বাজেটে। এটা আপনি শুধু বলবেন আর আপনার দায় মুক্তি হয়ে গেল? এই যে দেউলিয়া, এই দেউলিয়াতের বিরুদ্ধে আপনি কি কার্যকর ব্যবস্থা নিয়েছেন? 1 লাখ কোটি টাকার উপরে যে লুটপাট হয়ে গেছে এই ইয়ে থেকে, প্রত্যেকটা ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা দেয়নি তাদের বিরুদ্ধে, সেই খেলাফি ঋণ গ্রহীতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বরং তাদের সুবিধা করবার জন্য এই 4 বাজেট মিলে 10,500 কোটি টাকা আরো ভর্তুকি দিয়েছেন। কাজেই শুধু দায় স্বীকার করা না, কার্যকর ব্যবস্থা না নিলে দায় স্বীকার করলেই কিন্তু দায় শেষ হয়ে যায় না, বরং আপনার মানুষের কাছে আরো বেশি আপনার অপরাধটাই স্বীকার হয়। যে প্রশ্ন আপনাকে এর আগে করেছিলাম, শহীদুল আলম স্বপন তিনি সেটাই লিখছেন যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই যে দায়িত্ব নেয়নি সেটার জন্য একে অপরকে দোষারোপ করার অর্থ কি, এবং এই দোষারোপের রাজনীতির শেষ কোথায়, এটাও জিজ্ঞেস করেছেন। নুর ইসলাম ওমর এমপি, আপনার কাছে যেতে চাই যে আপনি মনে করেন কিনা যে সরকার যে বলছে যে এখন ব্যবস্থা নেবে, মে মাসে আপনার হয়তো মনে থাকবে সংসদে জিএফআই এর সেই রিপোর্টটি, যে 70,000 কোটি টাকা বাইরে আছে বাংলাদেশিদের, সেই রিপোর্ট বের হওয়ার পর অর্থ প্রতিমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংক একটা ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমি একটু আরো আগে থেকে আসি যে এটা সরকার, প্রত্যেক সরকারি ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সরকাররা কঠিনভাবে ব্যবস্থা নিতে পারছে না কেন? এটা এই যে আজকে যে দায় বিএনপি আওয়ামী লীগকে দিচ্ছে, আওয়ামী লীগ বিএনপিকে দিচ্ছে, কেন নেয় না সরকার ব্যবস্থা? এটা আমি বলবো। তার আগে একটু বলে নেই যে 90-এ আমরা যখন ক্ষমতা ছেড়ে দেই তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই দেশের সমস্ত বিরোধী দল কিন্তু আমাদের ওপরে তীর মেরেছিল যে হোসেন মোহাম্মদ এরশাদের এই দেশের সমস্ত টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে। আমাদের বিরুদ্ধে কিন্তু বিদেশি সংস্থাকে ভাড়া করা হয়েছিল তদন্ত করার জন্য, কিন্তু সেখানে কিন্তু কিচ্ছু বের করতে পারেনি এই যেটা করার জন্য। তো এটা সরকার নিতে পারে না কেন? আমার অ্যাসেসমেন্ট আপনাকে বলি, এই দেশে 1 কোটি থেকে 1.5 কোটি মানুষ আছে, যে মানুষগুলোকে কোনো সরকারি দলে আনতে হয় না, সরকার আসলেই তারা সেই দলে চলে যায়, এবং এই 1 কোটি মানুষ তারা বিভিন্ন সুবিধাভোগী। এই মানুষগুলো এই দলের মধ্যে আসে এবং দলকে ডমিনেট করার চেষ্টা করে। তো এত মানুষ আছে এর মধ্যে, এই ধরনের লোক আছে যে সরকার পদক্ষেপ নিতে পারে না, চাপে থাকে। মানে যে কারণে ধরুন এরশাদ সাহেবের বিষয়ে খোঁজ করে কোনো খবর পাওয়া যায় না, আপনি বলছেন যে যথেষ্ট খোঁজ করে কোনো মানে না, আমাদের বিষয়ে তো খোঁজ করেছে, বিদেশি সংস্থাকে ভাড়া করা হয়েছে, করেও বের করতে পারেনি। আমি পাঠাইনি, আপনি বের করবেন কোত্থেকে? আমাকে ব্লেম দিয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত এই দেশে যে টাকা, যেমন যে কথাটা হলো আরাফাত রহমানের কথা আসলো, এটা আমরা দেখেছি, প্রমাণিত, তাদের রায় হয়েছে। আর পরবর্তীতে আর কে প্রমাণিত হবে জানি না, এটা সরকার চলে যাওয়ার পরে আবার বুঝতে পারবো। কিন্তু সরকার, প্রত্যেক সরকারের উচিত এভাবে একজন একজনকে দোষারোপ করে, বা এটা একটা কৌশল মনে করি যে জনগণ হয়তো আমাকে সাপোর্ট করবে, আর বিএনপি মনে করছে যে আমাদের চেয়ে বেশি খারাপ আওয়ামী লীগ। এখানে আলোচনায় আমরা যেটা বুঝি, আওয়ামী লীগ বলছে যে না, বিএনপি যে ক্ষমতা বদলে গেলে বোঝা যাবে। বিএনপি তো রীতিমতো নিয়মিত আপনাদের এটা বলছেন, আমাদের দর্শক আরেফিন রাসেল তিনি বলছেন যে আপনারা যদি নাম না প্রকাশ করেন, জনগণ আর হাবাগোবা নেই, তাহলেই বোঝা যাবে যে তাদের আশপাশের লোকেরাই এসব করছে, এর পরিণতি ভোটে বোঝা যাবে, নির্বাচনে। ইতিমধ্যে জেনেছেন যে পার্টির সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এটা খুঁজে বের করা হবে। খুঁজে বের করা মানে নাম প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। এবং এই যে 70,000 কোটি টাকা বিদেশে পাচারের যেটা বলেছেন, অর্থ প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন, আপনি যেটা কিছুক্ষণ আগে কোট করলেন, এটা সরকারের সেই সদিচ্ছা আছে। আপনি কি ভুলে গেছেন যে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে, তখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন আপনার মেজর জেনারেল ইকবাল আনোয়ার তালুকদার। উনি তখন 2007 সালে পত্রপত্রিকার সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বিদ্যুৎ খাতে 22,000 কোটি টাকা বরাদ্দ ছিল গত 5 বছরে। ওনার কথা, সেই টাকার কিছু খাম্বা তৈরি হয়েছে, বাকি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা ঠিকভাবে কাজ করতে পারি নাই। সেই টাকাটা কারা পাচার করে দিয়েছে? যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার ছিলেন হাওয়া ভবন, এই মিলিয়ে এটাকে পাচার করে দিয়েছে। উনি স্পষ্টভাবে বলেছেন 2007 তত্ত্বাবধায়ক সরকার এসে কি অদ্ভুত, তাদের সময় আবার দ্বিগুণ হয়ে গেল টাকা পাচারের পরিমাণ। হ্যাঁ, সেইটা পাচার করে দিয়েছে। সেইটা এফবিআই, যেটা উনি জোর করে যদি চিৎকার করে অসত্যকে সত্য প্রমাণ করতে চান বা সত্যকে অসত্য প্রমাণ করতে চান, জোর করে চিৎকার করে বললে তো হবে না যে এটা করেছে। উনি বললেই বলেন যে এফবিআই-কে ভাড়া করে আনা হয়েছিল। এটা তো প্রমাণিত। আমাদের এটা একটা প্রমাণ করতে ওইটা তো প্রমাণিতটাকে আপনি বলবেন না কেন? উনি হাওয়ার উপরে বললো, উনি যে ঘরে ঘরে হাওয়া ভবন হতে পারে, ওনাকে একটু সুযোগ দেন আমাকে। সেটা হলো আরাফাত রহমান কুকু কয় টাকা পাচার করেছে সেটা প্রমাণ হয়নি। আমরা ওই রায়ের উপরে বিক্ষুব্ধ, আমরা তার বিরুদ্ধে অ্যাপিল করব। একেবারে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সময় আসবে। কোন টাকা এসছে, কার টাকা, এগুলো সব প্রমাণিত হবে। আমরা অ্যাপিল করব সময় আসলে। আর আরেকটা কথা হলো যে এই যে আনোয়ারুল কবির তালুকদারের একটা মন গড়া ব্যাখ্যাটা দিলেন। আমি আনোয়ারুল কবির তালুকদার, আমি বলি আপনাকে পিকচারটা দেই। 2001 থেকে 2006 পর্যন্ত 13,500 কোটি টাকা ছিল বিদ্যুৎ খাতে বাজেট ছিল। সেই বাজেটে খাম্বা কাজ পেয়েছিল 79 কোটি টাকার। লিখে নেন, যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করে। 79 কোটি টাকা। সেখানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে মইনু আহমেদ সেনাপ্রধান, তিনি বলছিলেন 20,000 কোটি টাকা লুটপাট হয়েছে। 13,000 কোটি টাকা যেখানে বরাদ্দ, আর খাম্বা কাজ পেয়েছে 79 কোটি টাকার। 20,000 কোটি টাকা কোত্থেকে 20,000 কোটি টাকা কোত্থেকে লুটপাট হলো? এই যে অপপ্রচার, একেবারে সময় নেই, আমাকে ক্ষমা করতে হবে। আজকে বিএম মোজাম্মেল তারেক, জি, 79 কোটি টাকা যদি খাম্বায় হয়, এক মেগাওয়াট বিদ্যুৎ বাড়ে নাই, তাহলে সেই টাকাটা গেল কোথায়? খাম্বা বিক্রি করে ওখানে না হয় 10 কোটি টাকা লাভ হইছে, বা 5 কোটি টাকা টাকাটা গেল কোথায়? 12,000 কোটি টাকা। অ্যাডভোকেট আহমেদ আজম খান, নুরুল ইসলাম ওমর এমপি। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমেরিকায় ঢোকায় কড়াকড়ি, এই বিষয়ে আলোচনা করবেন সাবেক পররাষ্ট্র সচিব শামসের মুবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। সঙ্গে থাকবেন আপনিও টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।